দিও বৈশাখ ভাইদি ভাইদি তাপসনে শাশুবায়ে মুমুর সুরে দাও উড়ায়ে চালনি হামা নবার মা তুই মুরনা কবন নদী বিসিনি হামায়া সাওই পাই পাই থাক 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 ভাইদি 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 ও বৈশাখ ভাইদি ভাইদি এসো হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক অশ্রুর বাষ্প সুদূরে মিলা যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো ভাইদি ও বৈশাখ ভাইদি ভাইদি থাক সামো মুকুমা থাক পাগৈ থাক মার সামো থাক মুক্তইরা রান পুরাবাই থাক ভাইদি 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 ও বৈশাখ ভাইদি ভাইদি হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা পাই পাই থু দুঃখ পরঙ্গি হাম থু और তুকু মামা হাঙ্গ থার কুন্থ রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসে আলো 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 তব প্রলয়ের শাক তবু 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 নীনি প্রলয় নিশা মায়ার ছোটে জাল যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো ভাইদি ও বৈশাখ ভাইদি ভাইদি তাপসনি শাশুবায়ে মুমুর সুরে দাও উড়ায়ে শালনি হামা নবার মাই তুই মুরনা কবন নদী বিসিনি হামায়া সাওই পাই পাই থাক 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 ভাইদি 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 ও বৈশাখ ভাইদি ভাইদি এসো হে বৈশাখ এসো এসো নতুন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দাঁড়ে বল দেখি মন মনের মতন কি দিবি তুই তারে আর কে দিব মুখের হাসি ভরসা ভরা প্রাণ সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। অপূর্ব অপূর্ব একটা শুরু আমাদের এই অনুষ্ঠানের বর্ষবরণের এই অনুষ্ঠান। দূরদর্শনের পর্দায় যারা চোখ রাখছেন সমস্ত দর্শকদের আমাদের আন্তরিক নববর্ষের শুভেচ্ছা। আশা করি আপনাদের গতকাল সংক্রান্তি ছিল, সবার নিশ্চয়ই ভালো কেটেছে। আর আজ একটা নতুন শুরু, নতুন অঙ্গীকার। এই বছর বাংলা নববর্ষ সকলের অনেক ভালো কাটুক। আমার সাথে রাজ্যের বিশিষ্ট সব শিল্পীরা, বিশিষ্ট সব নাম, আলাদা করে পরিচয় করানোর মানে আমার মনে হয় না, আপনারা সবাই এদের চেনেন, ঘরে ঘরের
পরিচিত মুখ এরা, অনুষ্ঠান দেখেছেন, এদের কবিতা শুনেছেন, এদের গান শুনেছেন। আমার সাথে আছেন শ্রীমতী স্বপ্না দাশগুপ্ত, শ্রী সুব্রত চক্রবর্তী, শ্রীমতী তিথি দেববর্মন, শ্রী দেবাশিস সেমদ এবং শ্রী শুভ্রাংশু ভট্টাচার্য। আপনাদের সবাইকে স্বাগত এবং সবাইকে আন্তরিক শুভ নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ সকলকে। শুভ নববর্ষ, এই যে বার্তাটা রয়েছে এর মধ্যে এই শুভ শব্দটা একটা অত্যন্ত মহাময় কিছু একটার সূচক, তাই না? আর আজ আপনারা সবাই এখানে আছেন, নববর্ষের প্রবর্তনও অনেকটাই হয়েছে, হয়তো আপনারা অনেক কি বলবো, আপনাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি এই ফিল্ডে যদি বলা যায়। আপনারা অনেক বছর ধরে এই ধারাকে আপনারা এখান অবধি এনেছেন। সেই সূত্র ধরেই একটু জানতে চাইবো, একটু তাত্ত্বিক ব্যাপারে প্রথমেই এসে যাই, যাতে পরবর্তী সময়ে আমরা আরও গানে কথায় আসতে পারি। প্রথমেই যে প্রশ্নটা আমার রয়েছে এবং অনেক দর্শকদেরই রয়েছে নিশ্চয়ই, যে এই নববর্ষের শুরুটা কোথায়, উৎপত্তি, বাংলা নববর্ষের উৎপত্তি কোথায়? আমাদের ইংরেজি যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, সেটা অনুযায়ী আমরা নববর্ষ কিছু মাসে, কিছু সপ্তাহ আগে আমরা পালন করেছি। তো এর উৎপত্তি কোথায়? আমি সুব্রত দাকে দিয়ে শুরু করতে চাই। আসলে বাংলা নববর্ষের উৎপত্তি নিয়ে অনেকগুলি মতামত রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতামত যেটা রয়েছে সেটা শশাঙ্ক, রাজা শশাঙ্ক যখন গৌড়বঙ্গের সিংহাসনে তার অধিষ্ঠান হয় 594 খ্রিস্টাব্দ, সেই সময় থেকেই বাংলা নববর্ষের প্রবর্তন বলে একটা বিশেষ ঐতিহাসিক মহল মনে করছেন। এবং এটার যুক্তি নির্ভরতাও আমাদের কাছে অনেকটাই রয়েছে, কারণ সেই 594-এর সঙ্গে যদি বাংলা বঙ্গাব্দটাকে আমরা যোগ করি তাহলে 2025 মানে 1432 2025 এই বিষয়টা কিন্তু একদম প্রামাণ্য হিসেবে আমাদের সামনে চলে আসছে। তো তারপরে আরও অনেক মতামত রয়েছে। আকবরের সময় এটাকে খাজনা দেওয়ার একটা সময় ছিল, সেটার জন্যে ওই একটা মত রয়েছে। আবার আমরা জানি যারা অ্যাস্ট্রোলজিতে আমরা বিশ্বাস করি, আমাদের সেখানে জ্যোতিষশাস্ত্র, সেখানে বলা হয়েছে যে সূর্য সারা বছর প্রত্যেকটা রাশিতে তার অবস্থান বদলায়, প্রতি মাসেই কোনো না কোনো রাশিতে তিনি অবস্থান করেন সূর্যদেব এবং বদলায়। তো চৈত্র মাসে সূর্যদেব মীন রাশিতে থাকেন, রাশিচক্রের দ্বাদশ রাশি মীন, এবং বৈশাখ মাসের সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করেন। মানে সেই আবর্তনটা কমপ্লিট হচ্ছে চৈত্র মাসে, এবং সেই রাশিচক্র অনুযায়ী মেষ রাশিতে সূর্য প্রবেশ করছেন পয়লা বৈশাখ, মানে আজকের দিনে। তো এরকম অনেকগুলি মত রয়েছে, এবং অনেকগুলি মতকে নিয়েই একটা বিষয় আমাদের কিন্তু রয়েছে, আমাদের বৈশাখ মাসের কতগুলি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, আচার অনুষ্ঠান বলি কিংবা ঐতিহ্য বলি, এগুলি বৈশাখের সঙ্গে যুক্ত রয়েছে। এবং সেটাকে খুব ছোট্ট 2-4টে কথায় যদি বলি, বৈশাখ মানেই বাঙালিয়ানা, উৎসবের ঘন ঘটা। বৈশাখ মানেই পুরনো হিসাব চুকিয়ে দিয়ে নতুন হিসাবের খাতা। বৈশাখ মানেই নতুন পোশাক, খুশির উল্লাস। বৈশাখ মানেই রং মেখে বহুরূপী সাজ। বৈশাখ মানেই মুখ মিষ্টি, বাঙালির রসনা তৃপ্তি। বৈশাখ মানেই রবীন্দ্র জয়ন্তী, স্মরণে বিশ্বকবি। তো এই যে বৈশাখের এই নানা দিক, তার বাইরেও আরও অনেকগুলি দিক রয়েছে আমাদের। এবং এর মধ্যে আমি এই মুহূর্তে আমার যেটা মনে হয় বিশেষভাবে বলা দরকার, যে হাল খাতা যেটা একটা বলা হলো, দেখুন আমাদের বাংলা অধ্যুষিত অঞ্চলে চৈত্র সংক্রান্তি, সেটাকে ঘিরে বর্তমান সময়েও চৈত্র সেল, এবং তারপর বৈশাখের 1 তারিখ হাল খাতা, মানে পুরানো বছরের হিসেব নিকেশটাকে বন্ধ করে দিয়ে নতুনভাবে আবার হিসেব নিকেশের শুরুয়াত। সেইটা ইতিহাস বলছে আকবর সেটা চালু করেছিলেন সম্ভবত 1554 সালে। আকবর সেটা চালু করেছিলেন যে চৈত্র মাসে হিসেব নিকেশ, খাজনার যা হিসেব নিকেশ হবে সেটাকে ক্লোজ করতে হবে, আবার বৈশাখ থেকে নতুনভাবে শুরু হবে। তো তার জন্যই হয়তো দ্বিতীয় মতটা রয়েছে যে বৈশাখ কবে থেকে পয়লা বৈশাখের উদযাপন, নববর্ষ উদযাপন। কিন্তু সামগ্রিকভাবে এই হাল খাতা আসলে আমাদের জীবনের সঙ্গেও তো কোথাও না কোথাও মিলে যায়। এখানেই পয়লা বৈশাখ বা নববর্ষের মূল গুরুত্বটা, যে আমরাও চাই যেমন করে যারা ব্যবসা বাণিজ্য করেন, অর্থনীতির সঙ্গে যারা যুক্ত,
গত বছরের হিসেব নিকেশটাকে বন্ধ করে যারা নতুন করে আবার হিসেব নিকেশ নতুন করে সূচনা করতে চাইছেন, আমরাও চাই আমাদের জীবনেরও অতীত যা ঘটে গেছে, গত বছর চৈত্র মাস যেখানে শেষ হয়েছে সে পর্যন্ত যা ঘটেছে, তারপর নতুনভাবে আমাদের জীবনটাকে শুরু করার সংকল্প নিয়ে এখান থেকে আবার শুরু করতে চাই, যাতে সবাই ভালো থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা খুব সুন্দর আপনি ব্যাপার হাইলাইট করলেন এটার মাধ্যমে, যে আমাদের শেষের দিনটাও যেমন উৎসব, শুরুর দিনটাও তেমনই উৎসব। আমরা খুব উৎসব উন্মুখী আমরা বাঙালিরা সবাই। আর আরেকটা যে বিষয় আপনি বললেন, আকবরের কথা বললেন, তার সাথে এই ক্যালেন্ডারে শশাঙ্ক রাজা শশাঙ্কের থেকে উৎপত্তি, তার মানে অবিভক্ত বাংলার যে ছিল কন্ডিশন ছিল, ভারতবর্ষ একসময় বাংলা অখণ্ড ছিল, এবং সেই সময় থেকেই নিশ্চয়ই জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই পয়লা বৈশাখ আমরা পালন করি। এই বাঙালি আনার ব্যাপারটা নিয়ে একটু যদি স্বপ্নাদির থেকে জানা যায়। এই দেখো, মানে সুব্রত তো বললো শশাঙ্কর আমল থেকে, এটা নিয়ে অনেক মতবিরোধ তো রয়েছেই। আসলে সৌর বছরের শুরু থেকেই কিন্তু আমাদের এই 12 মাসের উল্লেখটা রয়েছে, যে গ্রেগরীয় পঞ্জি, বর্ষপঞ্জি, ওটার যে মাঝামাঝি সময় থেকেই আমাদের এই সৌরপঞ্জি, সৌর বছর, আচ্ছা, অনেক আগে থেকেই মাসগুলো আছে। কিন্তু এই যে নববর্ষ কিংবা বর্ষবরণ, এই শব্দটা তখন ছিল না, ব্যবহারটা ছিল না। এখন এই নববর্ষ সর্বজনীন হয়ে গেছে। আজকে আমরা এখানে নববর্ষ পালন করছি। তুমি একটু খোঁজ করে দেখো, আমাদের বাঙালিরা যেখানেই আছেন, সেটা আমাদের ত্রিপুরা রাজ্য নয়, সারা ভারতবর্ষ, এমনকি বিদেশেও যেখানেই বাঙালি আছেন, সেখানেই তারা একটা আবেগ এবং অনুভূতির মধ্য দিয়ে এই দিনটাকে পালন করে। একদম। ওই সময়টাতে যখন বললাম তোমার আগে, ওটা এই নববর্ষ নাম ছিল না, তখনও অনুষ্ঠান হতো অন্যরকম, সেটাকে আর্তব উৎসব বলতো, বা তোর ঋতুকালীন উৎসব বলতো। কারণ কি, তখন ওই যে তোমার আমাদের যে প্রযুক্তিক যে প্রয়োগগুলো ওই রকম তো তখন ছিল না, কৃষিকাজটাই ছিল মূল। তো এই কৃষিকাজটা হতো কি করে, সৌর বর্ষ, সৌর দিবস ওইটা ধরে। কারণ তোমার ওই যে ঋতুকালীন, কখন কোন ঋতুতে কোন ফসল ফলাবেন, সেটা কিন্তু কৃষকরা ওটা থেকেই করতেন। কাজে আমাদের এই মাসগুলো ছিল, বছরগুলো ছিল। এখন কথা আসছে আকবর। অনেকে বলেন যে আকবরের সময় থেকে বঙ্গাব্দ শব্দটা এসছে, না, একদমই না। যদি আমরা ইতিহাস ঘাঁটি তবে দেখতে পাই যে আকবরের শাসনকালের কয়েক শত বছর আগেই দুটো শিব মন্দিরে ওই বঙ্গাব্দ শব্দটাকে পাওয়া গেছে। আচ্ছা, তাহলে আমরা কিছুতেই ধরতে পারি না যে আকবর, মুঘল সম্রাট আকবরের রাজত্বকাল থেকে এই নববর্ষ বা নতুন বছর, বাংলা সন, এই কথাটা এসছে, বঙ্গাব্দ কথাটা এসছে। বঙ্গাব্দ শব্দটাকে সুব্রত যা বলল, একেবারেই একমত আমি। 7ম শতকে শশাঙ্ক, রাজা শশাঙ্কর সময় থেকেই বঙ্গাব্দ শব্দটা এসছে। কাজে এখানে কোনো দ্বিমত থাকতেই পারে না। ঠিক ঠিক। আর আকবরের সময়ে আকবরও তখন দেখেছেন যে তিনি যদি এই বঙ্গাব্দটাকে ধরেন, কারণ আগে যেটা হতো, এটা হতো তোমার ইসলামিক হিজরি সন, সেটা দিয়ে যদি চলেন তাহলে কৃষকদের কাছ থেকে যে কর নেওয়া, মানে খাজনা আদায় করা, জমি বন্দোবস্ত করা, সেগুলো একটা প্রশাসনিক জটিলতা তৈরি হতো। ওই কারণে তখন তোমার তিনিও ওই আকবরের যে বঙ্গাব্দ বাংলা মাসগুলোকে নিয়ে তখন ওইভাবেই গুছিয়ে খাজনা আদায় করতেন এবং কৃষকদের সঙ্গে ওতপ্রোতভাবে তিনিও এটাকে মানিয়ে নিয়েছিলেন। আরেকটা জিনিস, শুধুমাত্র তাই নয়, শশাঙ্ক রাজা এবং আকবরের ইনফ্লুয়েন্স রয়েছে, এটা তো একদমই আনডিবেটেবল যদি বলা যায়। কিন্তু তার সাথে আরেকটা ব্যাপার যেটা উঠে এলো, এটা হলো এই প্রবর্তন, সূর্যের প্রবর্তন, যেটা সুব্রতদা বললেন যে মেষ রাশি থেকে মীন রাশিতে রূপান্তরিত হচ্ছে সূর্যের যে অবস্থান রয়েছে, তাই তো? না, রূপান্তর না, এটা বিষয়টা হচ্ছে যে সূর্য 12 মাসে 12টা রাশিতে অবস্থান করেন, অ্যাস্ট্রোলজি আমাদের এটা বলে। কাজেই চৈত্র মাসে সূর্য মীন রাশিতে অবস্থান করেন এবং বৈশাখে মীন রাশি ছেড়ে সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করছেন। তো ওটাই হচ্ছে তাদের মতে, ওটাই হচ্ছে নববর্ষ আমরা উদযাপন করছি। এবং স্বপ্নাদি অনেকগুলি কথা বললেন,
তার সঙ্গে আমি একটু যুক্ত করব, এটা যেমন আমাদের বাঙালিদের যেমন একটা নববর্ষ রয়েছে, ভারতবর্ষে কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই দিনটাকে কেন্দ্র করে অনেক রকম অনুষ্ঠান রয়েছে এবং প্রত্যেকটাই ওই ওই অঞ্চলের সঙ্গে তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বজায় রেখেই হচ্ছে। পাঞ্জাবে বৈশাখী হচ্ছে, আসামে বিহু হচ্ছে, কিংবা আমাদের এখানেও আমাদের যে জনজাতি সম্প্রদায় রয়েছে, চাকমাদের বিজু উৎসব হচ্ছে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে, কিংবা মগদের সাংগ্রাই উৎসব হচ্ছে। তো এই সমস্ত মানে তার মানে এটা বাঙালিদের জন্যে আমাদের নববর্ষটা বহু আগের থেকে তৈরি হলেও কিন্তু এই নববর্ষ নতুন বছর এইটাকে উদযাপন কিন্তু বিভিন্ন অংশের মানুষের মধ্যে সমানভাবে রয়েছে। সমানভাবে এই এবং উৎসবটাকে, হ্যাঁ। যারা প্রবাসী ভারতীয় বাঙালি রয়েছেন তারাও কিন্তু সমানভাবে উদযাপন করছেন দিনটাকে। মানে সারা পৃথিবীময় এর এখনো একদম। একটা ইয়ে রয়েছে, ব্যাপ্তি রয়েছে। তো এই সমস্ত উৎসবে যে আপনি বললেন বিজু উৎসব বা এই অন্যান্য যে সম্প্রদায়গুলোতে এই উৎসবটাকে পালন করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে, সবগুলোর একটা কমন অংশ যেটা রয়েছে সেটা হলো কৃষ্টি, সংস্কৃতি এবং গান। গান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, শুধুমাত্র বাঙালির উৎসবের নয়, সমস্ত জাতি প্রজাতি জনজাতির উৎসবের মধ্যেই গান একটা। এবং আপনারা ধন্য, কারণ আপনাদের পুরো জীবন ডেডিকেট করেছেন গানের প্রতি, শিল্পের প্রতি। গানের সাথে কি করে একাত্ম করে উৎসবটাকে আপনি দেখছেন এত বছর? না, আমার কাছে তো দেখো মানে ইতিহাস নিয়ে এত কথা হলো, আমি একটি খালি কথা বলতে চাই যে এই যে নববর্ষ উদযাপন সে তো বহু আগে থেকে হয়ে আসছে। আমি একটি কথা উল্লেখ না করে পারছি না, সমস্তটাই সৌরজগতের সঙ্গে এবং প্রকৃতির সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে। সেটা হচ্ছে প্রথম কথা। মানুষ তার প্রাগৈতিহাসিক যুগ থেকে এখনো পর্যন্ত তাদের আধুনিকতর হচ্ছে মানুষ, এবং তাদের মানুষের নিজস্ব প্রয়োজনে এবং তার সংস্কৃতিগতভাবে তার বোধ দিয়ে মানুষ সেগুলোকে দিনের পর দিন সেই প্রেক্ষাপট তৈরি করছে। একটা দিক আছে যেটা বললেন ওনারা, যে একটা তো হচ্ছে সেই কোন রাশি কোথায় অবস্থান করছে। আমরা একটি জিনিস মানে দেখলেই বুঝতে পারবো যে পঞ্জিকা যে তৈরি হয়েছিল সেই কত বছর আগে, কোথাও সেটা এখনো পর্যন্ত সেটা কিন্তু বিফল হয়নি বা কোথাও ব্যতিক্রম হয়নি, যে এত দিন পর্যন্ত কোথায় কি থাকবে কোন দিনটিতে। এটা যে গণিত শাস্ত্রে যারা বিশেষজ্ঞ, যারা তৈরি করেছিলেন এতদিন আগে, সেই শাস্ত্রটাকে আমার জানতে ইচ্ছে করে। এবং আরেকটি দিক আমি যদি বলি, যে তুমি যেটা বললে সান্নিধ্য, যে সংস্কৃতি তো মানুষের পরিচয়, একটা যে কোনো জনগোষ্ঠী তার সভ্যতা সমস্ত কিছু পরিচয়। আমি যেমন যে গানটি দিয়ে আজকে শুরু করলাম, এসো হে বৈশাখ, আমাদের ত্রিপুরা রাজ্যে বাঙালি এবং আদিবাসী সম্প্রদায় পাশাপাশি হাত ধরে চলে, সেজন্য আমি বাংলা এবং ককবরকের সেই গানটিকে উপস্থাপিত করলাম। এখন চৈত্রের অবসান হয়েছে, সেখানেও কিন্তু প্রকৃতিকে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা করেছেন যে দিন অবসান হলো, আমার আঁখি হতে অস্ত রবির আলোর আড়াল তোলো। বর্ষশেষের গান এটি, এবং নতুন বৎসরের গান হচ্ছে এসো হে বৈশাখ। আমরা সাদরে আহ্বান করছি নূতনকে। ঠিক ঠিক ঠিক, আমার কাছে তাই মনে হয়। হ্যাঁ, তা আমি এবার এই পরিপ্রেক্ষিতে না একটি অনেক প্রচলিত পুরাতনী গান, সে কত বছর আগে বা তার কার লেখা কার সুর সে কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না, সেই পুরাতনী গান একটি শোনাবো ভেবেছি আজকে। দেখা হলে এই অবেলায় সখী তারে বলবো কি গো, দেখা হলে এই অবেলায় সখী তারে বলবো কি গো, সকল ভাবনা তাই ডুবিয়ে, সকল ভাবনা দেয় ডুবিয়ে,
চোখের জল সখী তারে বলবো কি গো দেখা হলে এই বেলায় সখী তারে বলবো কি গো বলবো কি তার প্রাণের চেয়েও বলবো কি তার প্রাণের চেয়েও অতি প্রিয় তুমি আমার বলবো কি তার প্রাণের চেয়েও অতি প্রিয় তুমি আমার সে কথা সই ঢের বলেছি সে কথা সই ঢের বলেছি আর বলে তাই আছে কি ফল সখী তারে বলবো কি গো দেখা হলে এই বেলায় সখী তারে বলবো কি গো প্রাণের সারা নিঠুর প্রাণে নাই যদি গো বারেতে বাজে 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 প্রাণের সারা নিঠুর প্রাণে নাই যদি গো বারেতে বাজে চরণ তলে চাইলে যেতে চরণ তলে চাইলে যেতে হায় যদি সে ভাবে চপল চরণ 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 তলে চাইলে যেতে চরণ তলে চাইলে যেতে হায় যদি সে ভাবে চপল সখী তারে বলবো কি গো দেখা হলে এই বেলায় সখী তারে বলবো কি গো সকল ভাবনা দেয় ডুবিয়ে সকল ভাবনা দেয় ডুবিয়ে সকল ভাবনা দেয় ডুবিয়ে অবুঝ আমার চোখের জল সখী তারে বলবো কি গো দেখা হলে এই বেলায় সখী তারে বলবো কি গো দেখা হলে এই সখী তারে বলবো কি গো বাহ, অপূর্ব 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 এটা টপ্পা আঙ্গিকের গান না?
টপ্পাঙ্গিক নয়, অনেক পুরাতনী সেই সুরগুলোই এসেছে, সে কেলুয়াতি গান যাকে বলা যায়। কেলুয়াতি গান, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। অনেক অনেক দিন পর আমার মনে হয় না আমরা সচরাচর পুরাতনী গান শুনি। হ্যাঁ, পুরাতনী এখন এই গানের গানগুলো না প্রচলন শুনতেই একদমই পাই না আমরা। অনেকটাই শুনতেই কমে পাই গেছে। না। প্রচলন এটাকে আবার উদ্ভাবন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং দুর্দর্শনের। এটাই হচ্ছে আমার মনে হয় নববর্ষ পালনের একটা সবচেয়ে বড় সাফল্য আমাদের, যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতির পুরাতনী দিকগুলি, হারিয়ে যাওয়া দিকগুলি, হ্যাঁ, সেগুলো উঠে সেইগুলিকে নতুন প্রজন্মের সামনে আবার নিয়ে আসা এবং সেইগুলিকে আবার নিজেদের মজ্জাগত করে রাখা, ধারণ করা এবং বয়ে নিয়ে যাওয়া, ঠিক। যাতে আমাদের কৃষ্টি সংস্কৃতি, বাংলা কৃষ্টি সংস্কৃতির এই বিষয়গুলি পুনরুজ্জীবিত করা যায় এবং অক্ষয় হয়ে এবং থাকে। অক্ষয় হয়ে থাকে। এবং একটা বিষয় সান্নিধ্য, আমরা নববর্ষ উদযাপন করছি পয়লা বৈশাখে আজকে, কিন্তু তার প্রস্তুতিটা কিন্তু আমাদের প্রায় 1 মাস আগের থেকে, চৈত্র মাস যখন শুরু হয় তখন থেকেই বিভিন্নভাবে একটা অন্যরকম ভাবে এটাকে গুছিয়ে আনা, যে সামনে নববর্ষ আসছে, কিভাবে উদযাপন করব। এবং তাকে ঘিরে দেখো বাংলা সংস্কৃতিতে চড়ক রয়েছে, হ্যাঁ। গাজন রয়েছে, ঠিক। হ্যাঁ, এবং অন্যান্য আরো অনেকগুলি বিষয় রয়েছে। এবং একটা খুব মজার বিষয় আমার বলতে ইচ্ছে করছে, চৈত্র সংক্রান্তি দিন গতকাল আমাদের অনেকের ট্রেডিশন রয়েছে, আমরা কি খাই, নিম পাতা খাই একটু, আর টক খাই। এবার আমডাল কিংবা যে কোনো ভাবে টক খাই আমরা। এই যে এটার তেতো কিন্তু খাওয়া, এটার কিন্তু এটা একটা গুরুত্ব শরীরে- রয়েছে। হ্যাঁ, না, শরীরের জন্য শরীর তো ভীষণ- রয়েছে একটা, কিন্তু আমি যেটা বলতে চাইছি তার মানে একটা বার্তা এখানে রয়েছে, যে পুরাতন বৎসরের যত তিক্ততা, যত অম্লতা, ঠিক, তাকে সেটাকে পিছনে ছেড়ে ফেলে- দিয়ে পিছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানানো, ঠিক তাই। যার জন্য পয়লা বৈশাখে আমরা নববর্ষে মিষ্টি মুখে সবাই আপ্লুত হই এবং অংশগ্রহণ করি। হ্যাঁ, তো এই মিষ্টত্বটা যাতে থাকে হ্যাঁ, নতুন বছরে, একদম, নতুন শুরুর সাথে একদম, সাথে একদম, সেই একদম। মিষ্টি মুখটা যাতে থাকে। একদম। এই এই কথার রেশ ধরে দেবাশিসদার থেকে এখন একটা গান শুনবো। আমি খাওয়া খাদ্যের কথা হলো, গান তো হবে। আমি গানটা গাওয়ার আগে একটু বলতে চাই যে আমরা যেটা উদযাপন করি হ্যাঁ, সেখানে খাওয়া দাওয়া, গান বাজনা এগুলো বিষয় থাকে। হ্যাঁ। চড়ক গাজন সেটা হচ্ছে আলাদা, ঘুরে ঘুরে এক একটা এলাকাতে হচ্ছে। কিন্তু বৈঠকি আসরে সেটা বৈঠকি গান বা মজা করে গান করা যেটা বলা হয় সেটা করা হয়। আচ্ছা। 300 বছর আগে থেকে যদি আমি বাংলা গানের ইতিহাস দেখি, তখন দেখা যায় যে বৈঠকি গান গাওয়া হচ্ছে, সেখানে পুরাতনী শাক্ত সঙ্গীত এইগুলো গাওয়া হচ্ছে। তো ঠিক যেভাবে তিথি গাইলেন, তো আমি যে গানটা করছি এটাও কথা খুব হালকা, কিন্তু তার সুরের মজা আছে, কথার মজা আছে, সেরকম একটি গান আমি করছি। এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, ওগো হাড় ফুটিয়াছিল, ওগো হাড় ফুটিয়াছিল, একদাই এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, একদাই এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, ওগো হাড় ফুটিয়াছিল, ওগো হাড় ফুটিয়াছিল, ফুটিয়াছিল, একদাই এক বাঘের গলায়। এমন সময় বাগা মামা বার করল তার বুদ্ধির ভামা, এমন সময়
বগা মামা বার করলো তার বুদ্ধির ভামা, শেষে কস্তা কুস্তিয়ার ধস্তা ধস্তি, শেষে কস্তা কুস্তি ধস্তা ধস্তি, শেষে প্যাক করে হায় বেরিয়ে গেল এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, একদা এক বাঘের গলায়। অপূর্ব একটা গান, খুব খুব মজাদার। সুন্দর। আসলে এই গানগুলি কিন্তু এখন খুব কম শোনা যায়। শোনা যায়। আর এই এবং- গানটার একটা বিশেষত্ব, হ্যাঁ। গল্পটা কিন্তু খুবই সিম্পল একটা একদম গল্প। simple একটা গল্প। বাঘের গলায় হাড় ফুটেছিল, বক এসে কুস্তাকুস্তি করে তারপর হাড়টা বের হলো। তো এটাতে মানে যেহেতু এটা সেই পুরাতনী গানই ধরা যায়, এক মানে রবীন্দ্র পূর্ববর্তী যে বাংলা ছিল তার অনেক গান। ঠিক, ঠিক, পূর্ববর্তী, হ্যাঁ। তো ওই সময় মানে কথা এত সিম্পল, গানের মানে গায়কির মধ্যে এতটা মানে স্টাইল আদা রয়েছে বলা যেতে পারে। তার মানে ওই সময়টাও কতটা সিম্পল ছিল ওটাই এটাকে, হ্যাঁ। ওটাই খুব সহজ সরল যে মনোভাবাপন্ন সেই সংস্কৃতি সমাজ সমস্ত কিছু ছিল, সেটাই পরিস্ফুট হচ্ছে এটার মাধ্যমে কিন্তু হ্যাঁ, এই গানটার মজাটা মাধ্যমে। কিন্তু কম কিন্তু ছিল না। হ্যাঁ ওটাই দারুণ। হ্যাঁ। সেটাই বলছি যে, এবং এইগুলি কিন্তু আমাদের ট্রেজার, মানে আমাদের ঐতিহ্য এবং এটা সম্পদ আমাদের এইগুলি। এবং আমার মনে হয় যে অনেকগুলি বিষয় যা আমাদের এই নববর্ষের সঙ্গে যুক্ত, তার মধ্যে কিছু যেমন ধারাবাহিকভাবে আমরা এখনো বজায় রাখতে পেরেছি, কিছু কিন্তু আবার হারিয়েও যাচ্ছে আমাদের কাছ থেকে। ঠিক ঠিক। হ্যাঁ, যেগুলির বিষয় নিয়ে আমার মনে হয় সবার একটু তদবির করা দরকার বিষয়গুলি নিয়ে। যেমন বহুরূপী সাজা, এখন সেটা অনেক কমে গেছে। আগে বাংলা নববর্ষ মানে বহুরূপী সেজে বেরোনো, সংসাজা ইত্যাদি বিষয়গুলি ছিল, কিন্তু এখন কিন্তু ততটা নেই। এর থেকে যদি আমরা আরেকটু ব্রড একটা, আমার একটা প্রশ্ন রয়েছে এই বিষয়টা নিয়ে। আমাদের বাঙালিদের কিন্তু একটা কথাই রয়েছে 12 মাসে 13 পার্বণ। তার মানে আমরা উৎসব বিমুখী না, আমরা উৎসব পালন উৎসব করতে আমরা খুব করছি, উদ্গ্রীব হয়ে থাকি যে ধরনটা পাল্টে কখন গেছে। কি, হ্যাঁ কিন্তু ধরন পাল্টে গেছে। ধরন পাল্টে গেছে। আর আমাদের আরো একটা স্পেশাল, আমাদের বাঙালিদের একটা ক্যারেক্টারিস্টিক রয়েছে যে আমরা বর্তমান যে প্রযুক্তি রয়েছে তাকেও কিন্তু ইনকর্পোরেট করে নিই উৎসবের মধ্যে। যেমন মহালয়াতে আমরা রেডিও শুনি, রেডিও কোনোভাবেই ধর্ম বা তন্ত্রমন্ত্রের অংশ নয়, কিন্তু সেটাকে আমরা একটা নিয়ম বানিয়ে নিয়েছি। 12 মাসে 13 পার্বণ বাঙালির উদযাপন নিয়ে। সুব্রত দা, আপনার থেকে যদি কিছু জানেন। না, আমি 12 মাসে 13 পার্বণ তো অনেক বিশাল একটা এপিসোড। হ্যাঁ, কারণ এটার একটাই বিষয়, ইনে ব্রিফ যদি বলি, সংক্ষেপে যদি বলি, যে বাঙালি উৎসব প্রবণ বরাবর। এবং বিশেষ করে আমার যেটা আজকের দিনে বলা, যে এই পয়লা বৈশাখ নববর্ষ, এইটাকে কেন্দ্র করে আমাদের দিন যাপনটা কীরকম হয় সেটা একটু যদি আমরা বলি। দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয়, কিন্তু কমন যেটা হয় সবার মধ্যে যেটা রয়েছে, সকালবেলা উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কেউ লক্ষ্মী পুজো করছেন, কেউ গণেশ পুজো করছেন, কেউ তাদের আরাধ্য বা ইষ্ট দেবতাকে পুজো করছেন। পুজো করে বড়দেরকে প্রণাম করা, আশীর্বাদ নেয়া, এবং সে আশীর্বাদ নেওয়াটার একটা গুরুত্ব রয়েছে। বড়দেরকে এই বিষয়টা তাদেরকে জানানো যে গত বছরের যে ভুল ভ্রান্তি হয়েছে, এইগুলি শুধরে নিয়ে আমি আগামী দিনগুলি চলবো, আজকের থেকে সেই চলা আমার শুরু হলো, তোমরা আমাকে পথ দেখাও, তোমরা আমাকে আশীর্বাদ করো। এই আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করা। এবং তারপর যেটা একেবারেই মানে শুধুমাত্র মনে হয় বাঙালিদের মধ্যেই আছে, বড়দেরকে প্রণাম করার পাশাপাশি ঘুরে ঘুরে প্রত্যেকের সঙ্গে শুভ নববর্ষ শব্দটাকে সঙ্গে নিয়ে প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা, আলিঙ্গন করা। সে হ্যান্ডশেক নয় ইংরেজি নববর্ষের, আলিঙ্গন, বুকে জড়িয়ে ধরা একে অপরকে। এবং সেই যে বললাম তিক্ততা অম্লতা ভুলে গিয়ে তাদেরকেও আলিঙ্গন করা, যাদের সঙ্গে হয়তো কোনো একটা বিষয়ে কোনো একটা ঘটাঘটি হয়েছিল, কোনো একটা কিছু। এবং তারপর সারাদিন
সাংস্কৃতিক উৎসবে ব্যস্ত থাকা, সে কোথাও কোথাও প্রভাত ফেরি হতে পারে, কোথাও চিত্র প্রদর্শনী হয়, কোথাও এই ধরনের সাংস্কৃতিক এক একটা অনুষ্ঠান পরিবেশিত হয়, তার সঙ্গে যুক্ত করা এবং সঙ্গে মিষ্টিমুখ এবং পান্তা ইলিশের তো এর সঙ্গে একটা নিবিড় যোগাযোগ রয়েছে। বাংলা নববর্ষের সঙ্গে পান্তা ইলিশের একটা যোগাযোগ রয়েছে। পান্তা ভাত তো এখন উঠেই গেছে। পান্তা ভাত উঠেই গেছে, তো এবার পান্তার সঙ্গে ইলিশ, সেটা কিন্তু এখনো কোনো কোনো অঞ্চলে রয়েছে। এবং যাদেরই কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, হাল খাতা থেকেই তারা শুরু করেন, স্বস্তিক চিহ্ন থেকেই তারা শুরু করেন, এবং সেখানেও সেই পুজো আর্চা করে আরাধ্যকে প্রার্থনা জানিয়ে তারপরেই তারা কিন্তু শুরু করেন বছরটা। কাজেই এবং দেখবেন সেই হাল খাতার ট্রেডিশন কিন্তু আমরা এখনও দেখি। গত 1-2 বছর আগে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি আগের মতন আর সেই আইপ্যাডে কিংবা এই ধরনের ইয়েতে বাজেট নিয়ে যান না। এখন সেই লাল মোড়া সেই হাল খাতার আদলে বাজেট নিয়ে ঢুকছেন সংসদে। কাজে এইটাও কিন্তু সংস্কৃতিকে কোথাও না কোথাও এটা যে ট্রান্সমিট হচ্ছে, এইটা একটা কিন্তু প্রমাণ রাখে। এই যে এই পরিপ্রেক্ষিতে আমি আরেকটা কথা বলি, এই যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে এই আগে যে প্রত্যেকটা অনুষ্ঠান পার্বণ এগুলো কিন্তু যে কোনো সমাজের জন্য একটা শিক্ষণীয় অনুষ্ঠান পালন, শুধু আনন্দ করার জন্য নয়। যেমন আমি একটা উদাহরণ দিতে চাই এখানে, যেমন বহুরূপী এখন কিন্তু উঠেই গেছে, কিন্তু যখন আগে সেটার প্রচলন ছিল একটা নির্দিষ্ট চরিত্রকে সেটা পরিস্ফুট করছে একদম, তাই সেই চরিত্রকে কিন্তু ব্যঙ্গাত্মক শব্দে বা সেই গানে সেটাকে কিন্তু তুলে ধরা হচ্ছে। এখন এই যে বিষয়গুলো, একটা বাঘ মামা তার চরিত্রটা কেমন সেটা কিন্তু একটা ছোট বয়স থেকে একটা শিশুও জেনে যাচ্ছে তাদের মাধ্যমে যে তার চরিত্রটি কি। ঠিক তেমনি গাজন আমাদের যে মানে ঐতিহ্য পরম্পরা আমাদের ভারতবর্ষের, তাকে ভীষণভাবে একটা দিক নিদর্শন করে এবং তার চরিত্রগত দিক পরিস্ফুট হয় সেই গাজনের মধ্যে। এই যে গাজন, শিব পার্বতী তাদের প্রেমের সুর বেঁধে যে তাদের সেই ঢাকির সঙ্গে নৃত্য, সেটা যেমনি আছে ঠিক তেমনি কিন্তু অসুর বিনাশটাও তার সঙ্গে আছে। এই যে কিছু ঐতিহ্য আমাদের, আমার মনে হয় যে সেগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু সমাজের তোমার সঙ্গে মিলিয়ে উত্তরণের ক্ষেত্রে। এই যে গাজন কিংবা চড়ক, এগুলো কিন্তু এখন ভীষণ আমরা মানে কমেই গেছে বলতে গেলে। আগে আমাদের ছোটবেলাতে আমরা কিন্তু রাত জেগে বসে থাকতাম, কারণ সেই ঢাকের আওয়াজটা শুনলেই মনে হতো আমাদের বাড়িতে এখন শিব পার্বতীর নাচ হবে। কিন্তু এখন কিন্তু এগুলো দেখা যায় না। যেমন আজকে সুব্রত বলল যেটা প্রভাত ফেরি, আমরা কিন্তু আমাদের ধরন পাল্টে ফেলছি। আনন্দ আছে কিন্তু পুরনো যে বিষয়গুলো এগুলো থেকে অনেকটা সরে এসেছি। আজকে সকালবেলায় আমি অনেক জীবনটাও তার জন্য কান পেতেছিলাম যে একটু প্রভাত ফেরি শুনবো। আগে কিন্তু পাড়ায় পাড়ায় প্রভাত ফেরি বেরোতো, এই দিনটাতে তো বেরোতোই, কমে গেছে। আচ্ছা, আমি একটু নভিসের মতো জিজ্ঞেস করছি, প্রভাত ফেরিটার ব্যাপারে যদি বলেন, আমি অ্যাকচুয়ালি অবগত নাই বিষয়টার সাথে। মানে শোভাযাত্রায় এই যে দেখো নববর্ষ পালন, আমাদের যে নতুন দিন, রবীন্দ্রনাথকে ছাড়া আমরা তো ভাবতেই পারি না। শান্তিনিকেতন হচ্ছে মানে একদম আমাদের কাছে জলজ্যান্ত প্রমাণ, দৃষ্টান্ত। এই যে বিভিন্ন গানগুলো নিয়ে, বর্ষবরণের গান নিয়ে ভোরবেলা উঠে উঠে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো। তুমি জানো সান্নিধ্য, তোমাদের এই প্রজন্ম তো এগুলো দেখেনি। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বাড়িতে সকালবেলায় কিন্তু রেওয়াজ হতো, ভৈরবী রাগ করছে। আবার দেখা যাচ্ছে সেই সকালবেলায় প্রভাত ফেরিতে না 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 না, এই যে গান বাজছে, একদম গান গেয়ে গিয়ে বেরোচ্ছে, তার সঙ্গে যে একটা মাহল তৈরি হতো, যে একটা বাতাবরণ তৈরি হতো একটা, সেটাও কিন্তু ভীষণ আমরা এখন মানে অনুভব করি। তার একদম সেটা নেই, পুরাতনীকে অনুভব করি, এখন সবকিছু নতুন। এখন হয় সেটাকে কিন্তু আবার ফিরিয়ে আনতে হবে। বিকেল বেলায় একটু ঠাকুর বাড়িতে যাওয়া হচ্ছে, কিন্তু আসল যে এই যে চৈত্র মাস, চৈত্র সংক্রান্তির কথা বললে, ওখানে তো আমরা আমাদের মা ঠাকুমা দিদিমাদের দেখেছি কি তোমার ওই খইয়ের ছাতু দিয়ে নাড়ু করে একদম হাঁড়িতে করে, এইগুলো এখন ভীষণ কমে গেছে, আমরাই তো করি না। তো আমাদের যারা আগামী প্রজন্ম, আমাদের ঘরের ছেলেমেয়েরা, ওরা শিখবে কোথা থেকে? আমরাই তো আমাদের ঠাকুমা দিদিমার যে এই রকমটা, যেটা নাকি এতদিন আগের বাঁধা একটা হাঁড়ি, এটার মধ্যে খইয়ের ছাতু নিজেরা করতো ঢেকিতে,
এসব উঠে গেছে। এখন তো বাজারে কেনা ছাতু দিয়েই কিছুটা করা হয় ঘরে, আবার অনেকে নাড়ুও কিনে নিয়ে আসে। সেটাকে খোলা হতো কবে? জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীতে। কতদিন সেটা উপরে থাকতো, এই আর আমরা না পরম্পরাগুলো সব- ঝোল ফালাতাম যে কবে নামবে, কবে আবার খাবো। এইগুলো এখন আর দেখাই যায় না গো। না খুব আমার কাছে কমে খুব গেছে। আশ্চর্য, খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে মানে এটা ভাবাও যে বিভিন্ন পাড়ায় পাড়ায় বিভিন্ন দলেরা প্রভাত ফেরিতে প্রভাত বেরোতো ফেরি এরকম, করছে, এটা মানে হ্যাঁ। কম্প্রিহেন্ড করাটাও আমার জন্য একটু কিন্তু শুনতেও ভাল লাগে, কারণ একটা খুব সুবর্ণ ইতিহাসের এটা একদম, একদম। প্রামাণিক এবং প্রমাণ শুধু হিসেবে। তা না, এই যে চৈত্র মাসটা গতকাল যে শেষ হলো, চৈত্র সংক্রান্তি, এটা চড়কের মাধ্যমে শেষ হয়েছে। এবার চড়ক গাজনের পর হচ্ছে চড়ক। চড়কটা কি? চড়কটা হচ্ছে শিবের বন্দনা, শিবকে পুজো করা। গাজনে একদিকে যেমন শিব গৌরীর প্রেম বার্তা ইত্যাদি ছড়িয়ে দিচ্ছে, সঙ্গে চড়কের মাধ্যমে, চড়কেরও একটা ইতিহাস বলা হয় যে বান রাজা উনি ওনার কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্য নিজের দেহের রক্ত দিয়ে সেটা তিনি শিবকে তুষ্ট খুশি করার, তুষ্ট করেছিলেন, করার চেষ্টা করেছিলেন, এবং তার উদ্দেশ্য যাতে সাধিত হয় তার জন্য। তো তার জন্যই আমরা চড়কে দেখি যে ওই যে বড়শির মতন এরকম পিঠে বেঁধে এইভাবে ঘোরানো হয় ইত্যাদি ইত্যাদি অনেক। এবং সেখানে মূলত সাধু সন্ত যারা আছেন তারা বিশেষভাবে পার্টিসিপেট করেন, এবং তারাও নিজেদেরকে শিবের সেই জায়গায় শিবকে সন্তুষ্ট করার জন্য অনেক বড় বড় রিস্কি ফ্যাক্টর, মানে যা ভয়ঙ্কর ভয়ঙ্কর, আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া, দায়ের উপর দাঁড়িয়ে পড়া, অনেকগুলো দায়ের উপরে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি কিন্তু করেন। সেটা হচ্ছে তাদের সেই সাধনাকে সিদ্ধি লাভের জন্য, শিবকে সন্তুষ্ট করার জন্য। ওইখানে চড়ক পূজার মাধ্যমে কিন্তু এটা শেষ হচ্ছে গিয়ে আমাদের। তো এই যে চড়ক, সেটাও কিন্তু এখন আগে যত জায়গায় হতো ততটা জায়গায় কিন্তু এখন হচ্ছে না, অনেক কমে গেছে চড়কের জায়গাটাও। তো ফ্রিকোয়েন্সিটাও কমে গেছে, আর মানুষের মধ্যে সেই মানে সচেতনতাটাও নেই। মানে চড়ক কোথায় হচ্ছে, কোথায় গেলে দেখা যাবে, আমিও জানি না, হয়তো আমার আশেপাশের যারা কাজিনস রয়েছে ওরাও অ্যাকচুয়ালি জানে না। কিন্তু আমার মন একটা জায়গাতেই আটকে রয়েছে, সেই ছাতুর যে হাঁড়িটা, ওটার মধ্যে আমার মন এখন আটকে রয়েছে। কারণ খাবার দাবার নিয়ে কথা বলি, খাবার দাবার নিয়ে দেবাশিস দা, আপনার একটু অভিজ্ঞতা এই নববর্ষের খাবার দাবার, আর তার সাথে একটা গান যদি। হ্যাঁ, আমি আলোচনাগুলো শুনছিলাম, আমি খুব দরকার আমাদের শোনা, কিন্তু আমরা উদযাপন যেটা করছি সেখানে সাজগোজ, নতুন সাজগোজ, হালখাতা, সেটা গান বাজনা, সঙ্গে খাবার দাবার একটা মুখ্য ভূমিকায় থাকে, বিভিন্ন ধরনের খাবার দাবার। তো সেইগুলো নিয়ে আবার গানও আছে, মজার মজার গান আছে। যখন আমরা উদযাপন করি তখন সেই গানগুলো আমরা করি, সবসময় তো সেই গানগুলো করা যায় না। তো সেরকম একটা গান হবে নাকি আজকে এগুলো নিয়ে দুটো গান, খাবার নিয়ে গান তো হওয়াই উচিত, কারণ আজকে তো আমরা প্রত্যেকেই ভরপেট খাবো এবং সুস্বাদু কিছু খাবো, নতুন নতুন কিছু গানের খাবো। মাধ্যমে আমি তো খাই। একটু সেই লুচি খাবার যদি খাওয়াবো। গানের মাধ্যমে আমি একটা লুচি খাওয়াবো। আচ্ছা, খুব ভালো। সে তো আজকে তোমার লুচি এখানে গানে খাবো, কিন্তু বাড়ি গিয়ে ঠিক করতেই হবে। করো করো করো। সুন্দরী কার কথায় করেছো এত মন ভারী, আমি যেখানে সেখানে থাকি, যেখানে সেখানে থাকি, অনুগত তোমারি, কার কথায় করেছো এত মন ভারী। প্রিয়ে তুমি বালাম চাল, আর তুমি অরহর ডাল, তুমি আমার মাছে দম্বল, জানি চিরকাল। তুমি আমার বাগদা চিংড়ি, তুমি আমার বাগদা চিংড়ি, উচ্ছে পটল চচ্চড়ি, কার কথায় করেছো এত মন ভারী। প্রিয়ে তুমি পাউরুটি, যেন জিভে গজাটি, প্রিয়ে তুমি পাউরুটি,
যেন জিভে গজাটি, আর রসগোল্লা রসে ভরা মোহন ভুগরুটি। তুমি আমার কাঁচা গোল্লা, তুমি আমার কচুরি, কার কথায় করেছো এত মন ভারী। তুমি পিপাসার বাড়ি, যেন জল দেবার ঝাড়ি, রোদের ছাতা শীতের কাঁথা মশার মশারি। তুমি আমার মাথার মনি, তুমি আমার মাথার মনি, আয় তোরে মাথায় ধরি, কার কথায় করেছো এত মন ভারী। সুন্দরী, কার কথায় করেছো এত মন ভারী। আমি যেখানে সেখানে থাকি, অনুগত তোমারই, কার কথায় করেছো এত মন ভারী। সুন্দরী, কার কথায় করেছো এত মন ভারী। এটা মন ভারী হওয়ার মতন কোনো বিষয় না আজকে। আমার মনে হয় সুন্দরী বা প্রিয় বুঝতে পারবে যে আসলে এখানে তাকে প্রশংসাই করা হচ্ছে, কারণ শেষ আস্থানা উনি। এবং সুব্রত, আমার তো মনে হচ্ছে দাদা তো বাজার করে দিয়ে আসতে পারেননি, অনুষ্ঠানে চলে এসেছেন। আমার মনে হচ্ছে বৌদি এবার এই গানটা শোনার পরে নিজে নিজে বাজারে যাবেন এবং আপনার জন্য অনেক কিছু রান্না হতে পারে, করবেন। এটা একদম ঠিক। এবার একটু দিদি লুচি খাবো, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। ঠিক আছে, এবার লুচি খাওয়াবো। হ্যাঁ, নববর্ষ, এবার একটু লুচি খাওয়া যাক। তুমি অরুচির রুচি, মুখ মিষ্টি সুচি, আমরা খাইয়ে ধন্য জীবনে জীবনে জীবনে। ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে। সামাজিক শুভ কার্য বিবাহ, তোমা বিনে কিছু হয় না নির্বাহ। পার্বণে পূজায় রাজায় প্রজায়, আনে তোমায় ভবনে ভবনে ভবনে। লুচি তোমার মাল্য ত্রিভুবনে, লুচি তোমার মান্য ত্রিভুবনে। এবার বংশে কে কে আছে? তব সহোদর ভাই রুটি ও পরোটা, পরোটা রুটি ও পরোটা। তব সহোদর ভাই রুটি ও পরোটা, যে জন জানে না বলে পরোটা। সহোদর ভাই রুটি ও পরোটা, যে জন জানে না বলে পরোটা। আরে ডাল পুরি বেটা, সে যে তোমার জ্যাঠা, বুঝিব বলো গো কেমনে কেমনে কেমনে। ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে। এবার লুচির মেয়ে কি বলে? তব কন্যার নাম কচুরি সুন্দরী,
তব কন্যার নাম কচুরি সুন্দরী 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 সুন্দরী, তব কন্যার নাম কচুরি সুন্দরী। আর খাস্তা বলে আবার সর্বদা আদুরে। ওই বড় লোকের বাড়ি দেখি মারামারি, ওই বড় লোকের বাড়ি দেখি মারামারি। আমরা দেখতে পাইনে পাইনে পাইনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে। এবার লুচির ছেলে বোন ভাগ্নে সবাইকে নিয়ে কি বলে, চাঁদ সমপুত্র চাঁদ সই খাজা, চাঁদ সমপুত্র চাঁদ সই খাজা। সহোদর ভগ্নি হলো ওই পাপড় ভাজা। তব চাঁদ সমপুত্র চাঁদ সই খাজা। সহোদর ভগ্নি হলো ওই পাপড় ভাজা। উপযুক্ত ভাগ্নে নাম জিভে গজা, উপযুক্ত ভাগ্নে নাম জিভে গজা। আর ইচ্ছে করে দেব আমার বরণে বরণে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে। তুমি অরুচির রুচি মুখ মিষ্টি সুচি, তুমি অরুচির রুচি মুখ মিষ্টি সুচি। আমার খাইয়ে ধন্য জীবনে, আমরা খাইয়ে ধন্য জীবনে জীবনে জীবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে। क्या बात क्या बात क्या बात। বাবা কি সুন্দর গান, আমি আর কখনো শুনিনি, আজকে প্রথম শুনলাম। কি সুন্দর তাই না গানটা, পুরোনো গান নতুন করে আজ শুনছি, তাই না? একদম, একদম। ভীষণ সুন্দর। নববর্ষ আর খাওয়ার গল্প হবে না তা তো হতে পারে না। ঠিকই। না না, নববর্ষ মোটামুটি মানেই খাওয়া। একদম, আর তুমি এত মোটামুটি নাম ভরপেট বলেছো হয়ে না, যাচ্ছে। এখানেই খাওয়া হয়ে যাচ্ছে। আমরা অনেকগুলো ধাপ পার করলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ খাওয়ার ধাপটা আমরা পার করে নিলাম। মানে এখন মোটামুটি সবাই সন্তুষ্ট ভরে রয়েছি। তো এখন আমার খুব কৌতূহল রয়েছে যে এই নববর্ষের প্রবর্তন, আমি অনেক কিছু আজ শুনলাম জানলাম যেগুলো আমার আগে জানা ছিল না, বা হয়তো জানা হতো না, কোনো না কোনোভাবেও হয়তো জানা হতো না। এই প্রবর্তনটা, নববর্ষের প্রবর্তন আজকের দিনে কিভাবে উদযাপন হচ্ছে আপনাদের থেকে, আপনাদের অভিজ্ঞতা জানতে চাই। সুব্রত দা প্রথমে। না, প্রবর্তন তো ইতিহাসটা তো আমি বললাম একটা, কিন্তু এখন ওইটাকে ধরে নিয়ে আজকের দিনে যেটা চলছে মোটামুটিভাবে সেটা বাংলা বলয়ে যেটা রয়েছে আমাদের, যে অনেক জায়গাতেই এই সময়ে একটা ফসল শেষ হয়ে যায়, ফসল কেটে ঘরে তোলেন কৃষকরা, এবং তার জন্যে পয়লা বৈশাখে কিন্তু সেই পিঠে পুলি করে দেবতাকে অর্পণ করা, এবং সেটা বিভিন্ন জায়গায় পরিবেশন করা, মিষ্টান্ন খাওয়া ইত্যাদি বিষয়গুলি। কারণ এটা যেমন বলছিলাম, এই যে বৈশাখী পাঞ্জাবে যেটা হয় বা উত্তর ভারতে যেটা হয় বা বিহু যেটা হয়, সবকটাই কিন্তু ফসল কাটার উৎসব। ফসল কাটা শেষ, ঘরে তোলা হয়েছে, এবার দেবতাকে অর্পণ করে যাতে পরবর্তী ফসল আরও ভালো হয়, সেই দিক থেকে এটা উদযাপন একটা হয়। এটার সঙ্গে অবশ্যই কীর্তনটা জড়িয়ে রয়েছে। যেখানেই দেবতাকে কিছু নিবেদন করা হয়, সেখানে কিন্তু বহু বাড়ি ঘরে
কীর্তনের আয়োজন করা হয় যাতে ঈশ্বর বা দেবতা সন্তুষ্ট হন, এবং সেটা সকাল থেকে আমাদের বিভিন্ন মন্দিরে যাওয়ার প্রবণতা আমাদের মধ্যে এখনো রয়েছে। সেটা আমরা এখানে যেমন আমরা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাই, কিংবা লক্ষ্মীনারায়ণ বাড়ি যাই, বিভিন্ন মন্দিরে আমরা যাই। কলকাতার ওনারা মোটামুটি কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যান, দেবতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেন, প্রার্থনা করেন, এবং পরবর্তী বছরটা যাতে সবাই মিলে ভালো কাটাতে পারেন তার জন্যে প্রার্থনা করেন। তো এইটা হচ্ছে একটা বিষয়। তার সঙ্গে আমরা যেটা দেখতে পাই এখনও কিন্তু এই যে আমরা আজকে এখানে যারা বসলাম সবাই নতুন জামা কাপড় পরে, এটাও কিন্তু একটা থাকে, এবং সেটা এই যে চৈত্র মাসের যে সেল বিক্রয়, সেই বিক্রয়ের সময় চৈত্র মাসেই কিন্তু কার কার বাড়িতে কার কার জন্য কি কি জামা কাপড় কিনতে হবে সেটা কিনে নিয়ে আসেন অধিকাংশ পরিবারের যারা রয়েছেন। তো তারা এসে সেই সকালবেলায় স্নান ফান করে নতুন জামা কাপড় পরে পূজা আর্চা করে, যেটা বললাম প্রণাম টনাম করে ইত্যাদি চলছে। তো এইটা যেমন একদিকে চলছে, পাশাপাশি আরেকটা বিষয়, আমাদের বিভিন্ন মেলা হয়। বৈশাখ মাসের 1 তারিখ আজকের দিনে বিভিন্ন জায়গায় আমরা খোঁজখবর নিলে দেখব যে বৈশাখী মেলা হচ্ছে, এবং সেই বৈশাখী মেলা কিন্তু আমাদের এই পুরাতন যে আমাদের ঐতিহ্য রয়েছে সেইগুলি, এবং এই বৈশাখী মেলার সঙ্গে বৈশাখ মাসের গুরুত্ব, এবং সেখানেও সেই পিঠে পুলি ইত্যাদির আয়োজন, সেখানেও সে সাংস্কৃতিক আলপনা একটা গুরুত্বপূর্ণ বিষয় বৈশাখী মেলায়। এবং এই পয়লা বৈশাখে এটা বিভিন্ন বাড়ি ঘরে করা হয়। তো কেউ কেউ সূর্যদেবকেও পিঠে পুলি দেন আলপনা করে সকালবেলা উঠে। তো এবং সেইগুলি প্রত্যেকটা বিষয় কিন্তু মেলাতে, এবং সেই বৈশাখী মেলায় মূলত যে বিষয়গুলিকে সেখানে প্রাধান্য পায় সেটা হচ্ছে গ্রামীণ স্তরে যারা রয়েছেন, কলাকুশলী বা শিল্পী যারা রয়েছেন, বিভিন্ন কিছু তৈরি করছেন, বাঁশ বেতে তৈরি করছেন, সুতো দিয়ে কিছু বুনছেন, কিংবা মাটির কিছু তৈরি করছেন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু সেই বৈশাখী মেলাতে সবচেয়ে বেশি প্রাধান্য পায়, গুরুত্বসহ সেগুলি সাজানো থাকে, যাতে করে আমাদের সেই গ্রামীণ ঐতিহ্যটা আমরা যাতে ধরে রাখতে পারি এবং বর্তমান প্রজন্মকে যাতে তার সঙ্গে পরিচয় ঘটানো যায়, তারই কিন্তু একটি প্রয়াস এই বৈশাখী মেলা। এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলি পরিবেশিত হয় অধিকাংশ কিন্তু এই যে আজকে যেই গানগুলি হচ্ছে এখানে, হয়তোবা এই ধরনের গান গাওয়ার মতন শিল্পী তো খুব বেশি নেই, কিন্তু তারপরেও বাংলা সংস্কৃতির যে ঐতিহ্য রয়েছে সেইটাকে ধরে রাখার জন্য, সেইটাকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা সেখানে কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে বৈশাখী মেলাতে, তাই না? এবং এটাই আমাদের আনন্দের যে এই অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু বৈশাখী মেলাটা কিন্তু আছে, ওটা কিন্তু হারায়নি, বরঞ্চ এটা আরো বেশি অন্যরকম ভাবে বেড়ে গেছে, অনেক বেশি বেশি হচ্ছে। আমরা তো ধরো আগে যতটাও এরকম নতুন শাড়ি নতুন কাপড় যেটা বললো দেওয়া থোয়া, এখন সেটা আরো অনেক বেশি বেড়ে গেছে। এই পরিকল্পনা, এই যে বললেন অনেকদিন ধরে এটার পরিকল্পনা, এই বিষয়ে স্বপ্নাদি যদি কিছু বলেন। যে এই তো তোমাকে বললাম যে আমাদের যে বাঙালি আনাটা, এটা আমাদের কাছে একটা গর্ব। তো ওইটাকে ধরে রাখার জন্য আমরা সেই চৈত্র মাস থেকে আমাদের শুরু হয়, অনেক কমেছে, তারপরেও বলবো গ্রামে গঞ্জে আমাদের মা মাসিরা এখনো একেবারে পুরো মাস ধরে তোমার বিছানা পাটি থেকে শুরু করে সমস্ত কিছু ধোয়াধুয়ি করে ঘরটর পরিষ্কার করে। ঠিক আছে, আমরা শহরে যারা আছি তারা হয়তো চাকরি বলো বা যে কোনো কাজে কর্ম ব্যস্ততার জন্য হয়তো অতটা করতে পারি না, কারণ কিছুটা আমরা মাঝে মাঝে করে ফেলি, কিন্তু ওনারা কিন্তু যতই করুন এই চৈত্র মাস বরাবর ওনারা শুধু ধোয়া ধাই কত কিছু করছেন, আদ্যপান্ত সব, একদম সব কিছু। তারপর এই যে বললাম তোমার খিদে পেয়ে যায় বললে পরেই ওটার একটা থাকে নাড়ু বানানো। আর আমাদের মারা কি করতো চৈত্র মাসে, যেটা এটার সঙ্গে দেখো এই বসন্তকালে তো নানা রকম রোগ হয়, ওইগুলো কিন্তু মানে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিয়েই হতো। হয়তো তখনকার সময়ে ওটাকে বিজ্ঞান ভাবনা বলা হতো না, একটা সংস্কৃতিতে ফেলে তারপর বেঁধে দেওয়া হতো। এই যে নিম পাতা খাওয়া, কিংবা নিম, হলুদ, একটু সর্ষের তেল দিয়ে তারপর ওটার মধ্যে তোমার মেথি, ওগুলো দিয়ে স্নান করা, হাড় বিশু মহাবিশু এই দিনগুলোতে।
এই দিনগুলো ছোটবেলা থেকে আমরা এত মজা করে কাটিয়েছি, এখন হয়তো অতটা ওই দিনগুলোকে আড়ম্বরের সাথে হয় না। ওইভাবে পারি না, কিন্তু বাঙালিয়ানা একেবারেই মানে পুরোপুরি মনে আছে। আর এই যে কেনাকাটা বলো, নতুন শাড়ি পরা, এখানে এই যে নতুন শাড়ি একদম পরে আজকে এসেছি, কারণ নববর্ষ আজকে, সাজতে হবে, সাজাতে হবে, ঘরকে সাজাতে হবে, ঘর সাজানোটাও রয়েছে এখানে বিশাল। রোগ ঘরে ব্যাধির কথা আজকে- যে বললেন, হ্যাঁ, এটা কিন্তু সরস্বতী পুজোর থেকেই শুরু, আমের শুরু মুকুল হয়, খাওয়া থেকে আম্র মুকুল থেকে শুরু হয়। তো এইভাবে, আর আমার আরেকটা জিনিস ভেবে ভেবে ভালো লাগে, দেখো যত মতবিরোধ এই বঙ্গাব্দ বা বাংলা স্বর নিয়ে থাকুক না কেন, আমাদের এই যে বাংলা মাসগুলো, এইগুলো কিন্তু প্রত্যেকটা মাস কিন্তু নক্ষত্র থেকে এসছে। সেটা দেখার মতো। বিশাখা, হ্যাঁ, বিশাখা থেকে বৈশাখ, বৈশাখ, জ্যেষ্ঠা জ্যেষ্ঠা থেকে জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ, হ্যাঁ। আষাঢ়া থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভাদ্রপদ থেকে ভাদ্র, তারপর হচ্ছে কি মাস, ভাদ্র আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, অশ্বিনী থেকে আসেন, হ্যাঁ। আশ্বিন, কৃতিকা থেকে কৃতিকা কার্তিক। থেকে কার্তিক, হ্যাঁ। আর মৃগশিরা মৃগশিরা থেকে থেকে অগ্রহায়ণ, তারপরে হচ্ছে পোষা থেকে পৌষ, ঠিক আছে, আর মঘা থেকে মাঘ, ফাল্গুনি, উত্তর ফাল্গুনি থেকে ফাল্গুন, চিত্রা থেকে চৈত্র। চৈত্র, হ্যাঁ। তার মানে প্রত্যেকটা নক্ষত্র তেমনি। আমি যদি তোমাকে বলি আমাদের বারগুলো, এই যে রবি থেকে একেবারে শনি পর্যন্ত, এগুলো কি গ্রহ, গ্রহদের নাম। তাহলে আমরা এটা নিয়েই তো বাঙালিদের সবচেয়ে বড় মানে আনন্দ, আমাদের সবচেয়ে বড় গর্ব, ওটাকে ধরে রাখতে হবে। রবি সূর্য, সোম চাঁদের আরেক নাম, তারপর যে তোমার মঙ্গল থেকে শনি, সবকটা গ্রহ, তাহলে আমাদের বারগুলো এসছে ওটা থেকে। কাজেই এই যে একটা মানে তোমার বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে একটা মতবিরোধ রয়েছে যে কোনটা বঙ্গাব্দ কার আমলে বা কি। হ্যাঁ, মুঘল সম্রাট আকবর এই বঙ্গাব্দকে মাথায় রেখেই কিন্তু তিনি কিন্তু ওই হিজরি সনকে কিন্তু তিনি কাউন্ট করেননি, ওনার সুবিধার্থে উনি কিন্তু আমাদের এই যে বঙ্গাব্দ ওটাকেই ধরেছেন, বাংলা মাসগুলোকে ধরে এই যে বসন্তের আগে ফসল ওঠা, তারপরে যে বন্দোবস্ত, জমি বন্দোবস্ত, সব কিছুর বিষয়টা, খাজনা আদায়, এগুলো সব কিন্তু ওখান থেকেই হয়েছে। কারণ ওই মানে মুঘল সম্রাট আকবরের আমলে যে তখন কিন্তু বাংলা সন বা নববর্ষ বা বাংলা বর্ষ ছিল না, তখন এটাকে বলতো তারিখ ই এলাহি, ঠিক আছে, মাসগুলোর নামও তো অন্য নাম ছিল, কারওয়ার্দি, তীর, বিশুয়া, ওই সমস্ত নাম ছিল মাসের। তো পরবর্তী সময় কিভাবে ওই নামগুলো বদলে গেছে সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু বদলে আমাদের যে নক্ষত্রগুলো সেটা দিয়ে আমাদের মাসগুলোর নাম। তো আমি মনে করি যে বাঙালি হওয়াটা গর্বের। বাঙালির অনেক অনেক ঐতিহ্য আছে, বাঙালির অনেক পুরনো ঐতিহ্য, অনেক কিছু আছে, গর্ব করার মতো বিষয় আছে, তাদের সংস্কৃতি, কৃষ্টি, এগুলো শেখানোর। তো আমরা যেন কিছুতেই ওটাকে না ভুলে যাই, আমরা যেন ভুলে না যাই মুহূর্তের জন্য যে আমি বাঙালি বললে কোথাও আমার লজ্জা, আমার বাংলা ভাষা, আমার বাংলা সব কিছুকে আমার রাখতে হবে। আর আমি মনে করি আজকের এই দিনটাই হচ্ছে আমাদের আরো বেশি প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন, আর সেই ধারাগুলোকে পুনরুজ্জীবন করা একদম দরকার। চ্যালেঞ্জ অবশ্য, মানে Challenge। খুব একটা সোজা কাজ কিন্তু সোজা না। নয়। তো যেহেতু আপনারা আপনাদের কর্মসূত্রে কর্মক্ষেত্রে আপনারা অনেক কচিকাঁচা তরুণদের সাথে আপনাদের ইন্টারাকশন হয়, এবং তাদের মধ্যে আপনাদের থেকে আমরা এখন কীর্তন ধারার গান শুনবো, যেহেতু সুব্রত দা আইডিয়াটা ইন্ট্রোডিউস করলেন, কীর্তন ধারার গান শুনবো। কিন্তু বাংলায় তো কীর্তন ছাড়া বাংলাকে ভাবাই যায় না। একেবারে আদি ধারা যদি কিছু বলা হয়ে থাকে বাংলার, তাহলে কিন্তু সেটা কীর্তন। কীর্তনের দুটো মানে দিক আছে, একটা তো নিশ্চয়ই সেটা সংস্কৃতি বা সঙ্গীতের দিক, কিন্তু আরেকটি যেটি খুব প্রধান মানে প্রণিধানযোগ্য বিষয়, যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে কিন্তু কীর্তন মানেই হচ্ছে একত্রিত হয়ে একসঙ্গে দোহার টানা। এই যে একই কথাকে বারবার বারবার আঘাত করে করে তাকে প্রতিষ্ঠিত করা, বা ডিভোশনাল কোনো সং যেটা পূজার গান, সেটাকে এতটাই নিবেদন করছে মানে শ্রীচরণে, যেটা নাকি আমাদের সেই আখরযুক্ত কীর্তন, আখরবিহীন কীর্তন, এগুলোর ধারা আছে আমরা জানি। এই দোহার টেনে টেনে যে সেই করুণাময় চরণে নিজেকে আরতি জাগানো, সমর্পণ করা, সেটা কিন্তু একটা বিপুল মানে ধারা বাংলার। ঠিক ঠিক ঠিক, সেটাকে বাদ দিয়ে কিন্তু কোনোদিন বাংলাকে ভাবাই যায় না। বাংলা মানেই হচ্ছে
একত্রীভূত, সবাইকে নিয়ে আনন্দ, সবাইকে নিয়ে সেই সংস্কৃতি, তার ধারক ও বাহক হচ্ছে বাংলা। তো এই ধারাটাকে তরুণদের মধ্যে ইনস্টিল করা, ওদের মধ্যে উজ্জীবিত করা, সেটা কি সম্ভব? এই নববর্ষের দিনে 1432 এসে গেল। আমি একটি কথাই বলতে চাই সকলের কাছে, আমার বিনীত আবেদন নিবেদন হচ্ছে, যারা অভিভাবকেরা আছেন, ওই বাচ্চাদের আমার বাংলাটা ঠিক আসে না, এটা থেকে একটু বেরিয়ে এসে বাংলাটা শেখান। কারণ মাতৃভাষা বাংলা, মাতৃভাষা মানে কি? মায়ের মুখের ভাষা, যে ভাষায় আমি আদান প্রদান করতে পারি, আমি একটা মানুষের সঙ্গে একটা মানুষের যোগসূত্র স্থাপন করতে পারি, সেটাই আমার ভাষা। এখন সেটা যদি সেই ভাষায় কথা বলছে বাচ্চাটি, কিন্তু সে বলছে যে আমার বাংলাটি ঠিক আসে না, এটাকে আমি কখনোই বরদাস্ত করতে পারি না। ইংরেজি শিখুক, ইংরেজি তো এখন মানে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, সারা বিশ্বের দরবারে ইংরেজিকে নিশ্চয়ই দরকার, কিন্তু আমি আমার মাতৃভাষাটা জানবো না, আমি আমার মনের কথাটা মাতৃভাষায় বলতে পারবো না, সেটা তো লজ্জার। একদম একদম। তো আমার এটাই অনুরোধ থাকবে সবার কাছে। তিথিদির কাছ থেকে কীর্তন শোনার আগে আমি শুধু সান্নিধ্যের সঙ্গে একটা বিষয় করব, যে জিজ্ঞেস করছিলে তুমি যে এটা সম্ভব কিনা বর্তমান প্রজন্ম বা পরবর্তী প্রজন্মকে কীর্তনের জায়গায় সম্পৃক্ত করা। আমার মনে হয় অনেকটাই তারা সম্পৃক্ত হচ্ছে। আচ্ছা, কীর্তনে নিজেদেরকে নতুনভাবে খুঁজে পাচ্ছে। একটা মাঝখানে এই সংশয়টা ছিল, কিন্তু এখনকার দিনে যদি আমরা দেখি, বাংলা বলয়ে প্রচুর তরুণীরা কীর্তন গেয়ে 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 গিয়ে নিজেদের কিন্তু প্রতিষ্ঠিত করেছেন, এবং তাদের কীর্তন শোনার জন্য প্রচুর শ্রোতা দর্শক তৈরি হয়েছেন তাদের অনুষ্ঠানের জন্য। তো মাঝখানে এই একটা সংশয় ছিল, আমার মনে হয় সংশয়টা কেটে এই বার্তাটা দেয়া গেছে তাদের মধ্যে যে কীর্তন অপূর্ব অদ্ভুত একটা সংস্কৃতির অঙ্গন, যেখানে নির্দ্বিধায় পরিশীলিতভাবে বিচরণ করতে পারলে সেইটাকে নিয়ে অনেক দিন কাজ করা যায়, এবং নিজের মানসিক তৃপ্তি, কারণ অন্য গানে মানসিক তৃপ্তি থাকে, কিন্তু কীর্তনের সঙ্গে যেহেতু একটা আধ্যাত্মের বিষয় জড়িয়ে আছে, ওখানে মানসিক তৃপ্তিটা অনেক বেশি থাকে স্বাভাবিকভাবেই। হ্যাঁ, তো এই জায়গাটাকে কিন্তু আধুনিক প্রজন্ম খুঁজে নিচ্ছে, সেটা আমাদের কাছে আসার কথা। দারুণ বললেন। কাউকে না কাউকে আসলে ধারক বাহক হতেই হবে। একদম, আমাদের এই সংস্কৃতির ধারক এবং বাহক তো হতে হবে কাউকে না কাউকে, তবেই গিয়ে সেই ধারাটি বজায় থাকবে। ঠিক। একটা গান কীর্তন এবার না আমি একটি বাউল অঙ্গে, নিশ্চয়ই তার মধ্যে কীর্তন তো অবশ্যই একটা রয়েছে স্তব্ধভাবে, কিন্তু সেই ধারাতে কি করে শ্যাম তার রায়কে কি বলছে, এই কথাটি আমি একটুখানি ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করব। শ্যাম অঙ্গে রাই আছে, শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো, শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া, আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো, শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া, ও কি রূপ দেখি নয়ন মুদিয়ালো, ও কি রূপ দেখি নয়ন মুদিয়ালো, শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া। ওই কানাবাসী করে গান, আর রাধা রাধা বলে না, ওই কানাবাসী করে গান, আর রাধা রাধা বলে না, ওরে
রাধা বলে কি বানাম, ওরে রাধা বলে কি বানাম, কি গাহে অন্তরে গো। আছে শ্যামঙ্গে রায়ঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গে রায়ঙ্গ হেলিয়া। ও শ্যামের হাতে মোহন বাঁশি, আর রাধার মাথায় বিনোদ বেনি। শ্যামের হাতে মোহন বাঁশি, আর রাধায় মাথায় বিনোদ বেনি। আরে দেখিয়া আজ নয়ন খানি, দেখিয়া আজ নয়ন খানি, কি হলো আজ কানুর গো। শ্যামঙ্গে রায়ঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গে রায়ঙ্গ হেলিয়া। কি ভাব বৃন্দাবনে গো, দেখি নাই ভাই ত্রিভুবনে। কি ভাব বৃন্দাবনে গো, দেখি নাই ভাই ত্রিভুবনে। হংস কহে সদানন্দে, হংস কহে সদানন্দে, চরণ রেখো মাথে গো। কানুরাই, 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 কানুরাই। হংস কহে সদানন্দে, চরণ রেখো মাথে গো। শ্যামঙ্গে রায়ঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গে রায়ঙ্গ হেলিয়া। কি রূপ দেখি নয়ন মুদিয়ালো, ও কি রূপ দেখি নয়ন মুদিয়ালো। শ্যামঙ্গে রায়ঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গে রায়ঙ্গ হেলিয়া। শ্যামঙ্গে রায়ঙ্গ হেলিয়ালো, শ্যামঙ্গে রায়ঙ্গ হেলিয়া। অপূর্ব অপূর্ব। রাই কিশোর বা রাধাকৃষ্ণের প্রেম নিয়ে একটা অদ্ভুত গান শুনলাম, খুব খুব ভালো লাগলো। সবারই আমার মনে হয় একটা অন্যরকম আবেশে চলে গেছি আমরা। কীর্তনীয় গানের ধারাতেই আরেকটা গান শুনতে চাইছি, আপনি এই বিষয়ে একটু যদি আচ্ছা বলেন। আচ্ছা, কীর্তন আমাদের যে কোন জায়গায় আছে সেটাকে আমরা কোনো সংজ্ঞা দিতে পারি না, কোনো ডেফিনেশন দিতে পারি না, কেননা ওটা ক্লাসিক্যাল পর্যায়েরও না, আবার লাইট পর্যায়েরও না। লোকসুর বলেও আমরা এটাকে পাতলা করতে পারি না। ঠিক। তো সেই কীর্তন বিভিন্ন কবিরা রচনা করেছেন। আমি এবারে যে গানটি করছি সেটা কাজী নজরুল ইসলামের লেখা। সখী সাজায় রাখলো পুষ্পবাসর, সাজায় রাখলো সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরদাসী রাধিকারে।
শত ঝড় ঝঞ্ঝায় বাদল নিশীথে এসেছে সে অভিসারে করে এসেছে সে অভিসারে মধুবন হতেছে আর আধ ফোটা বনফুল মধুবন হতেছে আর আধ ফোটা বনফুল পাপিয়ারে বল গানে গাহিতে অনুকূল চাপার কলিকা এসে নূপুর গেথে রাত তেমনি তমালো ডালে ঝুলো না বাঁধা থাক রাস মঞ্চে চলগো বেশভূষা করিয়া রাস মঞ্চে চলগো দেহের ডালায় ডালায় রূপয় অঞ্জলি ধরিয়া মঞ্চে চলগো বেশভূষা করিয়া সখী যোগিনীর বেশ ছাড়িয়া এবার পরিব নীলাম্বরী মথুরা ছাড়িয়া এ ব্রজে ফিরিয়া আসিবে কিশোর হরি কিশোর হরি ফিরে আসিবে এ ব্রজে পদর যদিতে কিশোর হরি ফিরে আসিবে এ ব্রজে পদর যদিতে কিশোর হরি ফিরে আসিবে। অপূর্ব অপূর্ব। দারুণ দারুণ আজ এই অনুষ্ঠানে অসাধারণ অসাধারণ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সম্রাট আকবর, শশাঙ্কের কথা আমরা এখান থেকে শুরু হয়েছে, শিব গৌরীর কথা হলো, আমাদের রাধাকিশোরের প্রেম নিয়ে কথা হলো, মানে একদম বাঙালির যে একাত্মবোধ এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই অনুষ্ঠানে। আমাদের সকলের তরফ থেকে আপনি একটু প্রতিনিধিত্ব করে একটা বার্তা কবিতার মাধ্যমে। আমাদের তো বাঙালি মানেই শেষ ভরসা রবীন্দ্রনাথ ঠাকুর। তো ওনার কথাই আমি আমার মতন করে বলছি। নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত, আজি বাঁধিতেছি বসি সংকল্প নতুন অন্তরে আমার। সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার, তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখি পাতে, অধমের করিও বিচার। আজি নববর্ষ প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার। আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে কেহ। আজিকার প্রীতি সুখ রবে কি না রবে, আজিকার স্নেহ। যতটুকু আলো আছে কাল নিবে যাবে পাছে, অন্ধকারে ঢেকে যাবে গেহ। আজ এসো নববর্ষ দিনে, যতটুকু আছে তাই দেহ। বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমা তার নাই, কত দেশ আছে। কোথা হতে কয় জনা হেথা এক ঠাঁই কেন মিলিয়াছে। করো সুখী থাকো সুখে, প্রীতি ভরে হাসি মুখে, পুষ্পগুচ্ছ যেন এক গাছে। তা যদি না পারো চিরদিন, একদিন এসো তবু কাছে। সময় ফুরায়ে গেলে কখন আবার কে যাবে কোথায়, অনন্তের মাঝখানে
পরস্পরে আর দেখা নাহি যায়, বড় সুখ বড় ব্যথা চিহ্ন না রাখিবে কোথা, মিলাইবে জলবিম্ব প্রায়, একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখে লই আয়। আপন সুখের লাগি সংসার মাঝে তুলি হাহাকার, আত্ম অভিমানে অন্ধ জীবনের কাজে আনিও বিচার। আজি করি প্রাণপণ, করিলাম সমর্পণ, এ জীবনে যা আছে আমার, তোমরা যা দিবে তাই লব, আর বেশি চাহিব না আর। লইব আপন করি নিত্য ধৈর্য তরে, দুঃখ ভার যত চলিব কঠিন পথে, অটল অন্তরে সাধি মহাব্রত। যদি ভেঙে যায় পণ, দুর্বলে শান্ত মন, সবিনয়ে করি শির নত, তুলি লব আপনার পরে আপনার অপরাধ যত। যদি ব্যর্থ হয় প্রাণ, যদি দুঃখ ঘটে, কদিনের কথা একদা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা। জগতে কি তুমি একা? চতুর্দিকে যায় দেখা, সুদূর ভর কত দুঃখ ব্যথা। তুমি শুধু ক্ষুদ্র একজন, এ সংসারে অনন্ত জনতা। যতক্ষণ আছো হেথা, স্থির দীপ্তি থাকো তারার মতন। সুখ যদি নাহি পাও, শান্তি মনে রাখো করিয়া যতন। যুদ্ধ করি নিরবধি, বাঁচিতে না পারো যদি, পরাভব করে আক্রমণ। কেমনে মরিতে হবে তবে, শেখো তাই করি প্রাণপণ। জীবনের এই পথ কে বলিতে পারে, বাকি আছে কত, মাঝে কত বিঘ্ন শোক, কত ক্ষুর ধারে হৃদয়ের ক্ষত। পুনর্বার কালি হতে চলিব সে তপ্ত পথে, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে, পুরাতন অপরাধ যত। হই যায় চলে যায় কাল পরপারে, মোর পুরাতন এই বেলা ওরে মন। বল অশ্রুধারে কৃতজ্ঞ বচন, বল তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক, চিরকাল রহিবে স্মরণ। যাহা কিছু লয়ে গেলে সাথে, তোমারে করিনু সমর্পণ। হই এলো এ জীবনে নতুন প্রভাতে নতুন বরষ, মনে করি প্রীতি ভরে বাঁধি হাতে হাতে, না পাই সাহস। নব তিথিরে তবু ফিরাইতে নাই কভু, এসো এসো নতুন দিবস। ভরিলাম পুণ্য অশ্রুজলে আজিকার মঙ্গল কলস, ভরিলাম পুণ্য অশ্রুজলে আজিকার মঙ্গল কলস। অপূর্ব অপূর্ব অপূর্ব। এত সুন্দর উপসংহার অনুষ্ঠানের হয়তো রবীন্দ্রনাথ ছাড়া সম্ভব না, সত্যি কথা বলতে চাই। একেবারে একই কবিতার মধ্যে পুরন বর্ষকে যেমন বিদায় দিয়েছেন, তেমনি আবার নতুনকে নতুন ভাবে নতুন প্রত্যয় নিয়ে আগামীর পথ চলা, সেটাকেও একই কবিতায় এত সুন্দরভাবে তিনি লিপিবদ্ধ করেছেন। একটা কবিতায় তিনি সব কথা বলে সব কথা দিয়েছেন, বলে দিয়েছেন। সব কথা বলে দিয়েছেন। সেজন্যই ওই জন্যই তো আমাদের রবীন্দ্রনাথ। উপায় নেই রবীন্দ্রনাথ ছাড়া। শেষ ভরসা যেহেতু বেঁচে থাকার ভরসা। জন্য। হ্যাঁ, একদম। যেহেতু আমরা গতকাল সবাই টক খেয়েছি, তেতো খেয়েছি, আর অনুষ্ঠানের শেষ বর্ষের শুরু, মানে টেকনিক্যালি সবটাই একসাথে হচ্ছে, তাই মিষ্টি মুখ ছাড়া আমার মনে হয় না কোনো অনুষ্ঠানের শুরু বা বছরের শুরুটা সম্পূর্ণ হয়। তাই আর যেহেতু দর্শকদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি না মিষ্টি, টেকনিক্যালি আপনারা ঘরে আমরা পৌঁছে দিতে পারছি না মিষ্টি, একদম সত্যি কথা, পাতি কথা। তো শুভ্রাংশুদাকে আমি অনুরোধ করেছিলাম আমাদের সবাইকে একটু মিষ্টি মুখ করাতে। আপনারাও শ্রুতি মাধুরীর মাধ্যমে
একটু মিষ্টি মুখ করুন না, শুভ্রাংশু দা। আমরা তো বলতে পারবো না যে আমরা- ঘ্রাণেন অর্ধভোজন, আমরা দেখে দেখে আপনারও খাবেন। হ্যাঁ, না মিষ্টি তো চলে এসছে। এবার আমার তো সুন্দর, হ্যাঁ, শোন, এ কি আছে? সুন্দর পাত্র। আমার মনে হয় যে এই কি মিষ্টি মুখ তো সুন্দর আমরা করব, পাত্রটি। তো আমাদের মিষ্টি মুখ করার আগে আরেকবার একটা গান দিয়ে অনুষ্ঠান যদি একদম, আমাদের একদম। শেষ হয়, ততক্ষণে যারা দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, তারা মিষ্টি মুখ করুন, আর আমরা আরেকটা গান। আর যেহেতু নববর্ষ সবার ঠিক। ঘরেই তো মিষ্টি আছে। বাংলা নববর্ষ, বাংলার গান, শচীন কর্তাই বা বাদ যাবেন কেন? টাকটুম টাকটুম বাজাই, আমি টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলে না বাংলা মায়ের বই। টাকটুম টাকটুম বাজাই। বাংলা জন্ম দিলা আমারে, বাংলা জন্ম দিলা আমারে, তোমার পরাণ আমার পরাণ, মাগো তোমার পরাণ আমার পরাণ, এক নারীতে বাঁধা দে। বাংলা জন্ম দিলা আমারে, মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারণ নাই, মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারণ নাই। সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকটুম টাকটুম বাজাই, আমি টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকটুম টাকটুম বাজাই। বাজাও। মা তোমার মাটির সুরে সুরেতে, মা তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জোড়াইলা, মাগো আমার জীবন জোড়াইলা বাউল ভাটিয়ালিতে। মা তোমার মাটির সুরে সুরেতে পরাণ খুইলা মেঘনা তিতাস পদ্মারি গান গায়, পরাণ খুইলা মেঘনা তিতাস পদ্মারি গান গাই। সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকটুম টাকটুম বাজাই, আমি টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকটুম টাকটুম বাজাই, আমি টাকটুম টাকটুম বাজাই, আমি টাকটুম টাকটুম বাজাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন মিষ্টি খাবো, আপনারাও খান। শুভ নববর্ষ, সবাই শুভ ভালো থাকবেন। নববর্ষ।